একজন মেধাবী ছাত্রকে পরীক্ষায় ফেল করানো হয়েছিল। তারপর সে চলে গেল, কিন্তু তার পা ফেলার শব্দ আজও সেই ক্লাসরুমের মেঝেতে শোনা যায় রাত 12টার পরে। আর ভারতের একটি পুরিওয়ালার দোকানে যে তেলের কড়াই থেকে ধোঁয়া উঠত, সেই ধোঁয়ায় একটা মুখ ভেসে উঠত, এবং যে সেই মুখ দেখেছে সে পরের দিন সকালে উঠে আর কথা বলতে পারেনি। জানতে হলে পুরো এপিসোড শেষ পর্যন্ত শুনুন। শ্রোতা বন্ধুরা, আজকের এপিসোড 152তে আপনাদের স্বাগত। ঘড়ির কাঁটায় ঠিক রাত 9টা বাজে। রাত 9টা, এই মুহূর্তটা শুধু একটা সময় নয়, এই মুহূর্তটা হলো সেই সন্ধিক্ষণ যেখানে দিনের আলো সম্পূর্ণ মরে যায় আর রাতের অন্ধকার তার পূর্ণ রাজত্ব প্রতিষ্ঠা করে। এই সময় যারা জেগে থাকে তারা বলে রাত 9টার পর পৃথিবীটা একটু আলাদা হয়ে যায়। রাস্তার ছায়াগুলো একটু গভীর হয়, বাতাসে একটু ভিন্ন স্পর্শ আসে, আর কোনো কোনো বাড়ির কোণে, কোনো কোনো ঘরের দরজার পেছনে এমন কিছু নড়াচড়া করে যার কোনো নাম আমরা দিতে পারি না। রাত 9টা মানেই অশরীরের রাত। এই রাতে আমি আপনাদের সামনে নিয়ে আসি এমন সব ঘটনা যা ঘটেছে সত্যিকারের মানুষের সাথে, সত্যিকারের জায়গায়, সত্যিকারের সময়ে। আর সেই ঘটনাগুলো শোনার পর আপনি বুঝবেন এই পৃথিবীতে এমন অনেক কিছু আছে যার ব্যাখ্যা না বিজ্ঞানের কাছে আছে, না আমাদের যুক্তির কাছে। আজকের এপিসোড 152তে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি দুটি এমন ঘটনা যা শুনে আপনার হাতের তালু ঘামতে শুরু করবে। প্রথম ঘটনা ভারতের একটি রাজ্যের একটি শিক্ষা প্রতিষ্ঠানকে ঘিরে। সেখানে একজন মেধাবী ছাত্রকে পরীক্ষায় ফেল করানো হয়েছিল। তারপর সে চলে গেল, কিন্তু তার পা ফেলার শব্দ আজও সেই ক্লাসরুমের মেঝেতে শোনা যায় রাত 12টার পরে। আর ভারতের একটি পুরিওয়ালার দোকানে যে তেলের কড়াই থেকে ধোঁয়া উঠত, সেই ধোঁয়ায় একটা মুখ ভেসে উঠত, আর যে সেই মুখ দেখেছে সে পরের দিন সকালে উঠে আর কথা বলতে পারেনি। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। ঘটনা শুরুর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ। যারা এখনও অশরীরী পরিবারে যুক্ত হননি তারা প্লিজ সাবস্ক্রাইব বাটন ও পাশের বেল আইকন টিপে সকল নোটিফিকেশন অন করে নিন। আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন তারা আজকের এপিসোডে লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্টে লিখুন আমি প্রস্তুত, যদি আজকের আতঙ্ক সহ্য করার সাহস রাখেন। তাহলে শুরু করছি আজকের এপিসোড 152-র প্রথম ঘটনা, ভারতের সেই শিক্ষা প্রতিষ্ঠানের ভয়ঙ্কর সত্য ঘটনা। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন রাকেশ বর্মা। রাকেশ ভারতের নাগাল্যান্ড রাজ্যের দিমাপুর শহরের বাসিন্দা। বয়স তার 40-এর কাছাকাছি। পেশায় তিনি একটি বেসরকারি বীমা সংস্থার এজেন্ট। শহরে শহরে ঘুরে মানুষের সাথে কথা বলাই তার কাজ, তাই মানুষের গল্প শুনতে তার অভ্যাস আছে অনেক। কিন্তু এই ঘটনাটা তিনি শোনেন না, দেখেছিলেন নিজের চোখে, তার পাড়ার সেই শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে তিনি নিজেও একসময় পড়েছিলেন। অসংখ্য ধন্যবাদ রাকেশকে এই ভয়ঙ্কর সত্য ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি রাকেশের ভাষায় বলছি, ঠিক যেভাবে তিনি বিস্তারিত জানিয়েছেন সেইভাবেই আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের পাড়ায় একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে বলছি কারণ এখনও আছে, বন্ধ হয়নি। কিন্তু সেই প্রতিষ্ঠানের নাম আমি বলবো না, কারণ এই ঘটনা যদি সেখানকার কেউ শোনেন তাহলে তাদের পরিবারের জন্য কঠিন হয়ে যাবে। তারা যা হারিয়েছে তার ফিরে আসার নয়, তাদের ক্ষতির ওপর আমি আর কষ্ট যোগ করতে চাই না। এই ঘটনাটা শুরু হয়েছিল 2023 সালের নভেম্বর মাসে। চূড়ান্ত পরীক্ষার মরশুম। প্রতিষ্ঠানটার 10ম শ্রেণীতে ছিল একটা ছেলে, নাম তার অভিষেক লোনচেন। নাগা পরিবারের সন্তান। বাবা ছোট একটা হার্ডওয়্যারের দোকান চালান, মা গৃহিণী। পরিবারের 3 ভাই বোনের মধ্যে সবচেয়ে বড় অভিষেক। অভিষেকের কথা বলতে গেলে একটাই কথা, ছেলেটা অসাধারণ মেধাবী ছিল, বিশেষত গণিতে। প্রতিষ্ঠানের সকল শিক্ষকই জানতেন অভিষেক গণিতে শুধু পারদর্শী নয়, সে গণিতকে ভালোবাসে। ক্লাসে যখন অঙ্ক কষত তখন বোর্ডের সামনে দাঁড়িয়ে এমন পদ্ধতিতে সমাধান করত যা শিক্ষকরাও মাঝে মাঝে ভাবেননি। পাড়ার মানুষ বলতো এই ছেলে একদিন বড় হবে। কিন্তু ছেলেটার সাথে প্রতিষ্ঠানের গণিত শিক্ষক ধীরাজ শর্মার একটা পুরনো বিরোধ ছিল। ধীরাজ শর্মা প্রায় 25 বছর ধরে ওই প্রতিষ্ঠানে পড়াচ্ছেন। বয়স বছর 55-র কাছাকাছি। মানুষটা কড়া, ক্লাসে কড়া, বাইরেও কড়া।
তার ব্যাপারে সকলে একটাই কথা বলে, তিনি নিজের মতের বাইরে কিছু সহ্য করেন না। বিরোধটা শুরু হয়েছিল একটা সাধারণ ঘটনা থেকে। আগের বছর একটা অঙ্কের ক্লাসে ধীরাজ শর্মা একটা সমস্যা বোর্ডে লিখে সমাধান করছিলেন। মাঝপথে তিনি একটু ভুল করলেন, সামান্য ভুল, একটা চিহ্নের ভুল। সাধারণত কেউ ধরিয়ে দেয় না, কিন্তু অভিষেক চুপ থাকতে পারেনি। সে হাত তুলে বলেছিল, স্যার, এখানে বিয়োগ হবে, যোগ নয়। ধীরাজ শর্মা প্রথমে বিষয়টা উড়িয়ে দিয়েছিলেন, বলেছিলেন তোমার ভুল হচ্ছে। কিন্তু অভিষেক ছেড়ে দেয়নি। সে উঠে দাঁড়িয়ে পুরো সমাধানটা বোর্ডে দেখিয়ে দিয়েছিল, আর শেষে প্রমাণিত হয়েছিল ধীরাজ শর্মাই ভুল ছিলেন। পুরো ক্লাস চুপ হয়ে গিয়েছিল। ধীরাজ শর্মার মুখ লাল হয়ে গিয়েছিল। তিনি কিছু বলেননি, শুধু বলেছিলেন, বসো। কিন্তু সেদিন থেকে কিছু একটা শুরু হয়েছিল। অভিষেকের দিকে ধীরাজ শর্মা যেভাবে তাকাতেন, সেই চাহনিতে একটা ঠান্ডা বিরাগ ছিল। ক্লাসে অভিষেক উত্তর দিলে তিনি ভুল খুঁজতেন, না পেলে চুপ থাকতেন, পেলে বড় করে সবার সামনে বলতেন। অভিষেকের মা পরে বলেছিলেন, ছেলে বাড়িতে এসে একদিন বলেছিল, মা, স্যার আমাকে পছন্দ করেন না, আমি জানি না কেন, আমি তো কিছু করিনি। মা বলেছিলেন, পড়াশোনা করো, ফল ভালো হলেই হলো। অভিষেক পড়াশোনা করেছিল মন প্রাণ দিয়ে। তারপর এলো চূড়ান্ত পরীক্ষা, নভেম্বরের শেষের দিকে। সকল বিষয়ে অভিষেক ভালোই দিল, কিন্তু সকলেই জানত গণিতটাই তার সবচেয়ে ভালো বিষয়। সে নিজেও জানত। পরীক্ষা দিয়ে বের হয়ে তার বন্ধুদের কাছে বলেছিল, এবার আমার গণিতে 100 পাওয়া উচিত। কিন্তু ফল বেরোলো ডিসেম্বরের প্রথম সপ্তাহে। অভিষেক গণিতে পেয়েছে 28, পাস নম্বর ছিল 30, মানে সে ফেল। প্রথমে কেউ বিশ্বাস করেনি, অভিষেক নিজেও পারেনি। তার বন্ধুরা হতবাক। যে ছেলেটা ক্লাসে সবচেয়ে ভালো অঙ্ক করত, যে গণিতকে নিঃশ্বাসের মতো ভালোবাসত, সে গণিতে ফেল করেছে। প্রতিষ্ঠানে গুজব ছড়িয়ে পড়ল দ্রুত। কেউ কেউ বলল উত্তরপত্র দেখায় ভুল হয়েছে, কেউ বলল নিশ্চয়ই গণনায় গণ্ডগোল। অভিষেকের বাবা প্রতিষ্ঠানে গেলেন কথা বলতে, কিন্তু ধীরাজ শর্মা স্পষ্ট বললেন, নম্বর সঠিক, ছেলে ঠিক মতো পারেনি। অভিষেকের বাবা বললেন উত্তরপত্র দেখাতে। ধীরাজ শর্মা বললেন নিয়ম মেনে আবেদন করতে হবে। আবেদন করা হলো, কিন্তু সেই প্রক্রিয়া সময় নেয়। ততদিনে ফলাফল প্রচার পেয়ে গেছে। পাড়ায়, আত্মীয়দের মধ্যে, প্রতিষ্ঠানের ছেলেমেয়েদের মধ্যে সকলে জেনে গেছে অভিষেক গণিতে ফেল করেছে। আর তখন শুরু হয়েছিল যা অভিষেকের জন্য সবচেয়ে অসহ্য ছিল, বিদ্রূপ। কেউ কেউ হাসত, কেউ বলতো অত বড় দাবি করত, এখন দেখো। কেউ কেউ সরাসরি বলতো গণিত প্রতিভা নাকি, এখন গণিতেই ফেল। প্রতিষ্ঠানের কিছু ছেলে তাকে ডাকত 28 নম্বর বলে। রাস্তায় দেখলে হাসত। অভিষেক চুপ থাকত, বাড়িতে এসে খেত না ঠিক মতো, কথা বলতো না। তার মা বলেছিলেন, সেই কয়েকটা দিন ছেলেকে দেখে মনে হতো ছেলেটা যেন ভেতরে ভেতরে গলে যাচ্ছে। বাইরে শরীর আছে, কিন্তু ভেতরে কেউ নেই। ডিসেম্বরের এক সন্ধ্যায় অভিষেকের মা ডাকতে গেলেন তাকে। ঘরের দরজা বন্ধ। ডাকলেন, সাড়া নেই। দরজা ঠেলে খুললেন, আর তারপর তিনি যা দেখলেন সেটা আমি এখানে বিস্তারিত বলবো না। শুধু বলবো, অভিষেক চিরতরে চলে গিয়েছিল। পাড়ায় সেরাতে কান্নার শব্দ ছড়িয়ে পড়েছিল। আমি তখন পাশের ঘরেই ছিলাম, ছুটে গিয়েছিলাম। দেখেছিলাম তার মাকে মেঝেতে বসে কাঁদতে। অভিষেকের শেষকৃত্য হল, পাড়া শোকে ডুবে গেল। কিন্তু ধীরাজ শর্মা সেদিন প্রতিষ্ঠানে এলেন, পড়ালেন, স্বাভাবিক ছিলেন, যেন কিছু হয়নি। এটা নিয়ে পাড়ায় অনেক কথা উঠল। অনেকে বললেন ধীরাজ শর্মার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, কিন্তু প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ কিছু করল না, কারণ কাগজে কলমে তিনি নিয়মের মধ্যেই ছিলেন। ফলাফলে দুর্নীতির প্রমাণ দেওয়া কঠিন। পাড়া ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করল, কিন্তু প্রতিষ্ঠান স্বাভাবিক হল না। প্রথম ঘটনাটা ঘটল অভিষেক চলে যাওয়ার ঠিক 7 দিনের মাথায়। রাত তখন প্রায় 12টা। প্রতিষ্ঠানের দফতরি, যাকে সবাই নীলুদা বলে ডাকে, সে রাতে থাকে, কারণ প্রতিষ্ঠানের মালপত্র পাহারা দেওয়ার দায়িত্ব তার। সে একটা ছোট ঘরে থাকে, মূল ভবনের পাশে। নীলুদা আমাকে পরে বলেছিল সব। বলেছিল সেদিন রাতে হঠাৎ সে একটা শব্দ পেল, পায়ের শব্দ। কিন্তু এমন পায়ের শব্দ না যা সাধারণত শোনা যায়। এই শব্দ আসছিল 3 তলার একটা নির্দিষ্ট ক্লাসরুম থেকে, যেখানে অভিষেক পড়ত।
নীলুদা প্রথমে ভাবল কোনো বাইরের লোক ঢুকেছে। সে টর্চ নিয়ে উঠল 3 তলায়। ক্লাসরুমের দরজার সামনে দাঁড়ালো। পায়ের শব্দ স্পষ্ট ভেতরে। সে দরজা খুলল। ক্লাসরুমে কেউ নেই, অন্ধকার, খালি, শুধু জানালা দিয়ে বাইরের রাস্তার আলো পড়ছে। কিন্তু তখনই নীলুদা দেখল ক্লাসরুমের বোর্ডে কিছু একটা লেখা। সে টর্চ তুলল, কাছে গেল। বোর্ডে লেখা অঙ্ক, একটা পুরো অঙ্ক, জ্যামিতির একটা প্রমাণ, সাদা চক দিয়ে পরিষ্কার সুন্দর হাতে লেখা। কিন্তু সেদিন বিকেলে শিক্ষকরা ক্লাস শেষে বোর্ড মুছে গিয়েছিলেন। রাত 12টায় বোর্ডে কি অঙ্ক লিখল? নীলুদা কাছে গেল, অঙ্কটা দেখল। তারপর তার চোখ গেল অঙ্কের নিচে। সেখানে ছোট করে লেখা একটা সংখ্যা, 100। নীলুদা আমাকে বলেছিল সেই 100 দেখে সে বুঝে গিয়েছিল এটা কার লেখা। কারণ অভিষেক বলেছিল এবার আমার গণিতে 100 পাওয়া উচিত। নীলুদা সেখান থেকে দৌড়ে নামল, নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করল। পুরো রাত ঘুমালো না। পরদিন সকালে অন্য শিক্ষকদের জানালো। কেউ বিশ্বাস করল না। সকলে ভাবল নীলুদা হয়তো ঘুমের ঘোরে দেখেছে বা ভয় পেয়ে ভুল দেখেছে। কিন্তু 2 দিন পরে আরও একটা ঘটনা ঘটল। ধীরাজ শর্মা প্রতিদিন সকালে প্রথম আসেন। প্রতিষ্ঠান খোলার আগে তিনি তার নিজের ঘরে, মানে শিক্ষকদের বিশ্রাম কক্ষে কিছুক্ষণ বসেন, চা খান। এটা তার রুটিন। সেদিন তিনি ঘরে ঢুকলেন, চেয়ারে বসলেন। তার টেবিলের ওপর সবসময় কিছু পরীক্ষার কাগজপত্র থাকে। কিন্তু সেদিন টেবিলের ওপর পরীক্ষার কাগজপত্রের মাঝে একটা খাতা, অপরিচিত খাতা, পরিষ্কার সাদা মলাট। তিনি খুললেন। প্রথম পাতায় অভিষেকের হাতের লেখা। তিনি চিনলেন, কারণ পরীক্ষার উত্তরপত্রে এই লেখাই তিনি দেখেছিলেন। সেই খাতায় অভিষেক একটা পুরো গণিতের পরীক্ষার উত্তর লিখে রেখে গেছে। সব প্রশ্নের উত্তর, সব সঠিক। শেষ পাতায় নম্বর হিসেব করা, 100। ধীরাজ শর্মা সেই খাতা হাতে নিয়ে স্থির হয়ে বসেছিলেন অনেকক্ষণ। বিশ্রাম কক্ষের পিউন বাইরে থেকে দেখেছিল স্যার একটা খাতা হাতে নিয়ে একদম চুপ করে বসে আছেন, মুখ সাদা হয়ে গেছে। শিক্ষকরা এলেন, জিজ্ঞাসা করলেন। ধীরাজ শর্মা খাতা দেখালেন। সকলে দেখল অভিষেকের হাতের লেখা, সবাই চিনল। কিন্তু অভিষেক তো নেই। তাহলে এই খাতা এরও কোথা থেকে? প্রতিষ্ঠানের প্রধান বললেন হয়তো অভিষেক আগেই এই খাতা রেখে গিয়েছিল। কিন্তু এই ব্যাখ্যায় কেউ সন্তুষ্ট হল না, কারণ অভিষেক মারা গেছে 1 সপ্তাহ। এতদিন পরে খাতা এলো কোথা থেকে? ধীরাজ শর্মা সেদিন আর ক্লাস নিলেন না, বাড়ি চলে গেলেন। আর তারপর থেকে শুরু হলো যা আসল। প্রতিদিন রাতে 12টার পরে 3 তলার সেই ক্লাসরুমে পায়ের শব্দ হতে লাগল। নীলুদা প্রথম 2 দিন উঠে গিয়েছিল, দেখেছিল বোর্ডে অঙ্ক লেখা। তারপর থেকে সে আর উঠত না, দরজা বন্ধ করে রাখত। কিন্তু পায়ের শব্দ থামত না। তৃতীয় সপ্তাহে একটা নতুন জিনিস শুরু হলো। ধীরাজ শর্মার বাড়িতে। তিনি একটি দোতলা বাড়িতে থাকেন, প্রতিষ্ঠান থেকে আধা কিলোমিটার দূরে। তার স্ত্রী আর 2টো সন্তান আছে। রাতে শোয়ার পরে ধীরাজ শর্মা একটা অদ্ভুত জিনিস অনুভব করতে শুরু করলেন। মনে হতো কেউ ঘরে আছে। কোনো শব্দ নেই, কিছু দেখা যাচ্ছে না, কিন্তু একটা উপস্থিতি, যেন কেউ দাঁড়িয়ে আছে ঘরের কোণে এবং তাকিয়ে আছে। তিনি আলো জ্বালালে কিছু নেই, আলো নেভালে সেই অনুভূতি ফিরে আসে। তিনি ঘুমাতে পারছিলেন না, চেহারা শুকিয়ে যাচ্ছিল, খাওয়া কমে যাচ্ছিল। তার স্ত্রী একদিন জিজ্ঞেস করলেন, কি হয়েছে? তিনি বললেন, কিছু না। কিন্তু স্ত্রী বললেন, তোমার ঘরে রাতে একটা গন্ধ পাই, চকের গন্ধ। তুমি কি রাতে ঘরে অঙ্ক করো? ধীরাজ শর্মা বললেন, না। স্ত্রী বললেন, তাহলে এই গন্ধ আসে কোথা থেকে? চকের গন্ধ একমাত্র ক্লাসরুমে থাকে, বাড়িতে কোনো চক থাকার কথা নয়। এর পরের ঘটনাটার কথা আমি রাকেশ ভাইয়ের কাছ থেকে জানলাম, কারণ এটা ঘটেছিল আমার সামনেই প্রায়। একদিন প্রতিষ্ঠানে পরীক্ষার উত্তরপত্র দেখা হচ্ছিল। শিক্ষকরা বসে আছেন, ধীরাজ শর্মাও বসে উত্তরপত্র দেখছেন। আমি তখন প্রতিষ্ঠানে একটা কাজে গিয়েছিলাম, পুরনো ছাত্র হিসেবে কখনো কখনো যাই। শিক্ষকদের ঘরে বসে কথা বলছিলাম। হঠাৎ ধীরাজ শর্মা থামলেন, হাতের কলম রেখে দিলেন। আমরা সবাই তাকালাম। তিনি তার সামনের উত্তরপত্রটার দিকে তাকিয়ে আছেন। উত্তরপত্রটা কোনো চলতি পরীক্ষার নয়, এটা পুরনো, হলুদ হয়ে গেছে পাতা। কিন্তু সেটা কিভাবে এলো উত্তরপত্রের স্তূপের মাঝে?
একজন শিক্ষক উঠে গেলেন কাছে, উত্তরপত্রটা নিলেন। অভিষেকের উত্তরপত্র, গণিতের চূড়ান্ত পরীক্ষার। সেই উত্তরপত্রের উপরে নম্বর দেওয়া, ধীরাজ শর্মার নিজের হাতে, 28। কিন্তু এখন সেই 28-এর পাশে কেউ কিছু লিখে দিয়েছে, লাল কলমে লেখা আছে 100। কেউ সেই উত্তরপত্রে লাল কলমে লিখে দিয়েছে 100। ঘরে কাঁপুনি উঠে গেল। ধীরাজ শর্মা সেদিনের পরে প্রতিষ্ঠানে আর আসতে পারেননি। অসুস্থ হয়ে পড়লেন। তার হাত কাঁপত, ঘুম হতো না, খেতে পারতেন না। ডাক্তার দেখালেন, কোনো শারীরিক অসুখ ধরা পড়ল না। প্রতিষ্ঠানের একজন প্রবীণ শিক্ষক একদিন আমাকে বললেন, রাকেশ, আমি শিক্ষকতা করেছি 25 বছর, ভূতে বিশ্বাস করি না, কিন্তু যা হচ্ছে তা আমি ব্যাখ্যা করতে পারছি না। প্রতিষ্ঠানের শিক্ষকরা মিলে সিদ্ধান্ত নিলেন একজন পুরোহিতকে ডাকা হবে। প্রতিষ্ঠানটায় একটা পূজার আয়োজন হলো, শান্তি পাঠ হলো। কিন্তু তার আগের রাতে নীলুদা আমাকে পরে বলেছিল, সে রাতে 3 তলার সেই ক্লাসরুমে শুধু পায়ের শব্দময় একটা কণ্ঠস্বর শুনেছিল। ছেলে লোকের কণ্ঠ, শান্ত, ধীর, যেন একটা অঙ্ক মুখে মুখে কষছে। নীলুদা বলেছিল, কণ্ঠটা অভিষেকের মতো। পূজার পরে প্রতিষ্ঠানে পায়ের শব্দ কমে এলো, বোর্ডে লেখা বন্ধ হলো। কিন্তু একটা জিনিস রয়ে গেল, ধীরাজ শর্মার ঘরে এখনও রাতে চকের গন্ধ আসে, তার স্ত্রী বলেছেন। আর ধীরাজ শর্মা নিজে প্রায়ই রাতে ঘুম থেকে উঠে বসে থাকেন। স্ত্রী জিজ্ঞেস করলে বলেন, স্বপ্ন দেখছিলাম। কিন্তু স্ত্রীর কাছে তিনি একদিন বলেছিলেন, একটাই স্বপ্ন দেখি বারবার, একটা ছেলে বোর্ডে অঙ্ক কষছে, আর আমি পেছনে বসে দেখছি। অঙ্ক শেষ হলে ছেলেটা ঘুরে সে আমার দিকে তাকায়, কিন্তু তার মুখে কোনো রাগ নেই, কোনো ক্রোধ নেই, শুধু জিজ্ঞাসা। একটাই প্রশ্ন তার চোখে, কেন? আর সেই কেনর উত্তর ধীরাজ শর্মার কাছে নেই, থাকারও কথা নয়। অভিষেকের মা এখনও আছেন পাড়ায়। ছেলের ঘর বন্ধ রাখেন সব সময়, খুলেন না। কিন্তু পাড়ার মানুষ বলে, মাঝে মাঝে সেই বন্ধ ঘর থেকে কলমের খসখস শব্দ শোনা যায়, যেন কেউ অঙ্ক কষছে। এই ছিল আজকের প্রথম ঘটনা। রাকেশ, অসংখ্য ধন্যবাদ এই ভয়ঙ্কর সত্য ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। শ্রোতা বন্ধুরা, রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কি ধরনের ঘটনা শুনতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন। আর মনে রাখবেন, অশরীরী কখনো কালো জাদু, অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে প্রমোট করে না। অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার নিজের ব্যাপার, তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এবার প্রস্তুত হন আজকের দ্বিতীয় ঘটনার জন্য। এবার আমরা যাব ভারতের গুজরাট রাজ্যের ভুজ শহর থেকে কিছুটা দূরে একটা ছোট্ট বাজার এলাকায়, যেখানে একটা পুরিওয়ালার দোকান আছে। সামান্য একটা দোকান, কিন্তু সেই দোকানের তেলের কড়াই থেকে যে ধোঁয়া উঠত, সেই ধোঁয়ায় যারা একটা বিশেষ মুখ দেখেছিল, তাদের জীবন আর আগের মতো ছিল না। দ্বিতীয় ঘটনা, গুজরাটের ভুজের সেই পুরিওয়ালার দোকানের ভয়ঙ্কর সত্য ঘটনা। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন মনোজ দাস। মনোজ গুজরাটের ভুজ শহরের বাসিন্দা, বয়স তার 47। পেশায় তিনি একটি সরকারি দপ্তরে কেরানির কাজ করেন। শান্তশিষ্ট মানুষ, পরিবার নিয়ে সংসার। ভূতপ্রেতের ব্যাপারে তার বরাবরই একটাই মনোভাব ছিল, যা সামনে দেখা যায় তাই সত্যি, বাকি সব অতিকল্পনা। কিন্তু 2024 সালের এপ্রিল মাসে তার জীবনে যা ঘটল, তারপরে তিনি আর এই মনোভাব রাখতে পারেননি। অসংখ্য ধন্যবাদ মনোজকে এই ভয়ঙ্কর সত্য ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি মনোজের ভাষায় বলছি, ঠিক যেভাবে তিনি বিস্তারিত জানিয়েছেন সেইভাবেই আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের এলাকায় একটা পুরীর দোকান আছে, মানে এখনও আছে, কিন্তু দোকানটা এখন যে চালায় সে আলাদা মানুষ। আগে যে চালাতো সে কোথায় গেছে সেটাই এই ঘটনার কেন্দ্র। দোকানটার নাম ছিল না, কোনো বোর্ড নেই, সাইনবোর্ড নেই। পাড়ার মানুষ ডাকত ভগতের দোকান, কারণ মালিকের নাম ছিল ভগত চৌধুরী। ভগত একজন মধ্যবয়স্ক মানুষ, বয়স ছিল তখন 50-এর কাছাকাছি। পেট মোটা, মাথায় চুল কম, সবসময় একটা সাদা গামছা কাঁধে। সকাল থেকে রাত পর্যন্ত দোকান চালাতেন। তার দোকানের পুরি, সিঙ্গাড়া গোটা এলাকার মানুষ খেতে আসত, বিশেষত সিঙ্গাড়া।
মানুষ বলতো ভগতের সিঙ্গারার মতো সিঙ্গারা পাওয়া যায় না কোথাও। কিন্তু ভগতের জীবনে একটা বড় দুঃখ ছিল। তার একমাত্র ছেলে রমেশ বছর 3 আগে একটা দুর্ঘটনায় মারা যায়, সড়ক দুর্ঘটনা। রমেশ তখন মাত্র 19 বছর। ভগতের স্ত্রী সেই শোকে অসুস্থ হয়ে পড়েছিলেন। তিনিও বছরখানেক পরে মারা যান। তারপর থেকে ভগত একা। দোকানি তার সব। দোকানে আসেন, দোকানে থাকেন, রাতে দোকানের পাশের একটা ছোট্ট ঘরে শুয়ে পড়েন। পাড়ার মানুষ দেখত ভগত এখন আগের মতো হাসেন না, কথাবার্তা কম বলেন, কিন্তু দোকান চলে। পুরি ভাজেন, সিঙ্গারা তৈরি করেন, যন্ত্রের মতো কাজ করেন। তারপর এলো 2024 সালের মার্চ মাস। মার্চের মাঝামাঝি সময় থেকে পাড়ার মানুষ একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করতে শুরু করল। ভগতের দোকানে সন্ধ্যার দিকে যখন তেলের কড়াইয়ে পুরি ভাজা হয় এবং ধোঁয়া ওঠে, সেই ধোঁয়ায় একটু অদ্ভুত একটা আকার দেখা যাচ্ছিল। মানে শুধু একজন বা দুজন নয়, একাধিক মানুষ বলেছিল। প্রথমে বলেছিল পাড়ার একটা ছেলে, নাম জয়েশ, বয়স 16। সে সন্ধ্যায় সিঙ্গারা কিনতে গিয়েছিল। কড়াই থেকে ধোঁয়া উঠছে, ভগত পুরি ভাজছেন। জয়েশ তাকিয়ে আছে। হঠাৎ সে থমকে গেল। ধোঁয়ার মধ্যে একটা মুখ, অল্পক্ষণের জন্য। চোখ নাক সব স্পষ্ট নয়, কিন্তু মুখের আকৃতি একটা যুবকের মুখ। জয়েশ ভয় পেয়ে পিছিয়ে গেল। ভগত তাকালেন, জিজ্ঞেস করলেন কি হলো। জয়েশ বলল কিছু না, চোখে ধোঁয়া গেছে। বাড়ি গিয়ে সে তার মাকে বলল। মা বললেন ধোঁয়ায় নানা রকম আকার দেখা যায়, এতে ভয়ের কিছু নেই। কিন্তু 3 দিন পরে জয়েশের গলায় কোনো শব্দ নেই, কথা বলতে পারছে না। ডাক্তার দেখানো হলো, গলায় কোনো সমস্যা নেই, মাথায়ও কোনো সমস্যা নেই, কিন্তু সে কথা বলতে পারছে না। সপ্তাহ 2 পরে ধীরে ধীরে ঠিক হলো, কিন্তু পরিবার বলল ও এখন আর সেই জয়েশ নেই, চুপচাপ হয়ে গেছে, একা থাকে। এরপর আরেকটা ঘটনা। পাড়ার একজন মাঝবয়সী মহিলা সুলোচনাবেন একদিন সন্ধ্যায় দোকানের সামনে দিয়ে যাচ্ছিলেন, থামলেন পুরি কিনবেন বলে। কড়াইয়ের ধোঁয়ায় তাকালেন, তিনিও দেখলেন। তিনি সেদিন বাড়ি গিয়ে স্বামীকে বললেন সব। স্বামী বললেন অতিরিক্ত গরমে চোখে ভ্রম হয়েছে। সুলোচনাবেন সেদিনের পরে 3 দিন কথা বলতে পারেননি। তৃতীয় ঘটনার পরে পাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ল। তৃতীয়বার যে দেখল সে হলো একজন বৃদ্ধ, নাম ছিল রামজি কাকা, 70 বছর বয়স। রোজ সন্ধ্যায় ভগতের দোকানে আসতেন, চা খেতেন। ভগতের সাথে তার পুরনো বন্ধুত্ব। সেদিন এসে বসলেন, চা নিলেন, কড়াইয়ের দিকে তাকালেন, দেখলেন রামজি কাকার চা পড়ে গেল হাত থেকে। 3 দিন পরে রামজি কাকা কথা বলতে পারলেন না। কিন্তু রামজি কাকার ক্ষেত্রে আরেকটা জিনিস হলো, তিনি কথা বলতে পারলেন না ঠিকই, কিন্তু কাগজে লিখলেন। তার পরিবার কাগজ কলম দিল তাকে, তিনি লিখলেন ধোঁয়ায় যে মুখ দেখেছি সেটা রমেশের। রমেশ মানে ভগতের মৃত ছেলে। এই কথা পাড়ায় রটে গেল। এবার সকলে বুঝল কি হচ্ছে। রমেশের মৃত্যুর পরে ভগত একাকী হয়ে গিয়েছিলেন, কিন্তু পাড়ার মানুষ বলতো ভগত মাঝে মাঝে কড়াইয়ের ধোঁয়ার দিকে তাকিয়ে থাকতেন বহুক্ষণ, আর মৃদুস্বরে কথা বলতেন, যেন কারো সাথে কথা বলছেন। একদিন পাড়ার একজন মহিলা জিজ্ঞেস করেছিলেন, ভগত ভাই কার সাথে কথা বলছেন? ভগত বলেছিলেন ছেলের সাথে। তখন সবাই ভেবেছিল শোকে ভগতের মাথা একটু এলোমেলো হয়ে গেছে, কিন্তু এর পরে যা হলো তা থেকে বোঝা গেল ভগতের মাথা এলোমেলো হয়নি, তিনি সত্যিটাই বলেছিলেন। এদিকে পাড়ার মানুষ ভয়ে দোকানে আসা বন্ধ করে দিল, দূর থেকে দেখলেই সরে যায়। আমি মানে মনোজ তখনও সেভাবে বিশ্বাস করিনি। বলা বলি হচ্ছে শুনেছিলাম, ভেবেছিলাম পাড়ার বাড়াবাড়ি। কিন্তু একদিন সন্ধ্যায় আমি নিজে দোকানে গেলাম সিঙ্গারা কিনতে। ভগত দাঁড়িয়ে কড়াই সামলাচ্ছেন, দোকানে আর কেউ নেই সেদিন। আমি দাঁড়ালাম কাউন্টারে, বললাম 4টে সিঙ্গারা দিন। ভগত মাথা নাড়লেন, তেলে সিঙ্গারা ছাড়লেন। কড়াই থেকে ধোঁয়া উঠছে, সন্ধ্যার মরা আলো এসে পড়ছে দোকানে। আমি কাউন্টারে হেলান দিয়ে দাঁড়িয়ে। তখন আমার চোখ গেল ধোঁয়ার দিকে। প্রথমে কিছু না, শুধু ধোঁয়া। তারপর আমি ঠিক বলতে পারবো না কিভাবে ধোঁয়ার মধ্যে একটা আকৃতি দেখলাম, একটু একটু করে স্পষ্ট হচ্ছে। একটা মুখ, যুবকের মুখ, বেশ তরুণ। আমি পলক ফেললাম, তাকালাম আবার। ধোঁয়া, শুধু ধোঁয়া। কিন্তু সেই একটু দেখাতেই আমার বুকে একটা কিছু হলো। বর্ণনা দিতে পারবো না, একটা ভারী অনুভূতি,
যেন কেউ একটু স্পর্শ করল। আমি সিঙ্গারা নিলাম, দ্রুত চলে এলাম। সেদিন রাতে আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম। সেই দোকান, সেই কড়াই, সেই ধোঁয়া, আর সেই মুখ এবার স্পষ্ট। একটা ছেলে, সে তাকিয়ে আছে, কিছু বলছে না, শুধু তাকিয়ে। পরদিন সকালে উঠে আমার গলায় কোনো কষ্ট নেই, কথা বলতে পারছি, কিন্তু সারা দিন একটা অস্বস্তি। দুদিন পরে আমার এক বন্ধু, যার নাম হর্ষদ, সে আমাকে বলল, শুনেছ ভগৎ নাকি আবারও কড়াইয়ে কথা বলে? আমি বললাম, হ্যাঁ শুনেছি। হর্ষদ বলল, কিন্তু এখন নাকি আর শুধু ধোঁয়ায় মুখ নয়, রাতে দোকান বন্ধের পরেও দোকানের ভেতর থেকে শব্দ আসে। আমি বললাম, কিসের শব্দ? হর্ষদ বলল, তেলের বুদবুদের শব্দ, যেন কেউ রাতে কড়াই গরম করছে। আমরা দুজনে চুপ করে থাকলাম কিছুক্ষণ। সেই রাতে আমি নিজে গেলাম, একা না, হর্ষদকে নিয়ে গেলাম। রাত তখন প্রায় 11টা। ভগতের দোকান বন্ধ, শাটার নামানো। পাশের ছোট ঘরে ভগৎ ঘুমোচ্ছেন সম্ভবত। দোকানের সামনে দাঁড়ালাম, শান্ত, কোনো শব্দ নেই। হর্ষদ বলল, দেখ কিছু নেই। আমি বললাম, একটু অপেক্ষা কর। 5 মিনিট, 10 মিনিট, কিছু নেই। আমরা ফিরে যাব এমন সময় শুনলাম একটা শব্দ, শাটারের ভেতর থেকে, তেলের বুদবুদের শব্দ, যেমন কড়াই গরম হলে হয়, খুব হালকা কিন্তু স্পষ্ট। দোকান বন্ধ, ভেতরে কোনো আলো নেই, কিন্তু শব্দ হচ্ছে। হর্ষদের মুখ সাদা হয়ে গেল। তারপর সেই শব্দের মাঝে আর একটা শব্দ, খুব ক্ষীণ, কিন্তু শুনলাম দুজনেই। একটা গলার শব্দ, একটা কণ্ঠস্বর, তরুণ কণ্ঠ। একটাই শব্দ বলল, বাবা। আমরা দুজনে দাঁড়িয়ে থাকলাম, পালাতে পারলাম না, পা যেন মাটিতে আটকে গেছে। তারপর পাশের ঘরে ভেতর থেকে ভগতের গলা, ঘুমের ভেতর থেকে বলছেন, রমেশ, রমেশ এসেছিস? আমরা তখন দৌড়ালাম। সেই রাতের পরে আমি ভগতের সাথে কথা বলতে গেলাম পরদিন। তিনি দোকান খুলছেন, আমি গেলাম, বসলাম। আমি সরাসরি বললাম, ভগৎ ভাই, রমেশ কি ওই কড়াইয়ে আসে? ভগৎ একটু থামলেন, তারপর হাসলেন। এই হাসি আগের ভগতের হাসি নয়, এই হাসিতে একটা শান্তি আছে, কিন্তু সেই শান্তির মধ্যে একটা ভয়ঙ্কর কিছু আছে। তিনি বললেন, হ্যাঁ রোজ আসে। আমি বললাম, কখন থেকে? তিনি বললেন, যখন থেকে ওর মা মারা গেছে। তার আগে রমেশ আমার স্বপ্নে আসতো, কিন্তু যখন থেকে ওর মা গেছে তখন থেকে রমেশ কড়াইয়ে আসে, বলে, বাবা, মা এসে গেছে আমার কাছে, তুমি একা আছো, আমি দেখতে আসি। আমি বললাম, এখানে কেউ কেউ দেখে অসুস্থ হয়ে পড়েছে। ভগৎ বললেন, জানি, রমেশকে সবাই দেখতে পাবে না, যারা দেখতে পায় তারা একটু ভয় পায়, কিন্তু রমেশ কাউকে ক্ষতি করে না। ওর মা বলেছে, ভয় পেলে মানুষ কথা বলতে পারে না কয়েকদিন, কিন্তু এর বেশি ক্ষতি নেই। আমি বললাম, রমেশের মা কিভাবে বললেন? ভগৎ বললেন, স্বপ্নে। আমি আর কথা বললাম না, কিন্তু পাড়ার মানুষের ভয় বেড়েই চলেছিল। দোকানে আর কেউ আসছে না, ভগতের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছিল। একদিন পাড়ার কিছু মানুষ মিলে ভগতের কাছে গেলেন, বললেন, একজন পণ্ডিতকে ডাকা হোক, ঝাড়ফুঁক করা হোক, এই অশুভ উপস্থিতি দূর করা হোক। ভগৎ অস্বীকার করলেন, বললেন, এটা অশুভ নয়, এটা আমার ছেলে, আমার ছেলেকে দূর করব না। পাড়ার মানুষ বুঝতে পারলেন ভগৎকে বোঝানো সম্ভব নয়। এরপর আরও কিছুদিন কেটে গেল। ভগতের দোকান চলছে, কিন্তু খুব কম মানুষ আসছে। তারপর একটা রাতে ঘটল সেই ঘটনা যা এই পুরো বিষয়টাকে অন্য মাত্রায় নিয়ে গেল। সেই রাতে, মে মাসের এক রাত, ভগৎ তার ঘরে শুয়ে আছেন। রাত প্রায় 1টা। হঠাৎ পাড়ার মানুষ জেগে উঠল একটা শব্দে। ভগতের দোকান থেকে শব্দ আসছে, তেলের কড়াইয়ের শব্দ না, এটা ভিন্ন শব্দ, একটা ভারী শব্দ, যেন কিছু পড়ে গেছে। প্রতিবেশী দৌড়ে গেলেন, দোকানের শাটার তুললেন, ভেতরে গেলেন। ভগৎ মেঝেতে পড়ে আছেন, অজ্ঞান। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তার বললেন হার্ট অ্যাটাক হয়েছে, কিন্তু ভগৎ সেদিন বাঁচলেন। হাসপাতালে জ্ঞান ফিরলে ভগৎ তার প্রতিবেশীকে বললেন, আমি ঘুমে দেখছিলাম রমেশ এসেছে, বলছে, বাবা, এখন আমার সাথে যেতে হবে। আমি বললাম, এখনো যাব না। রমেশ বলল, ঠিক আছে,
আরও কিছুদিন থাকো। তারপর আমি ঘুম ভেঙে বুক চেপে ধরেছি। প্রতিবেশী কেঁপে কেঁপে এই কথা পাড়ায় বললেন। পাড়ার মানুষ আবার জড়ো হলেন। এবার আর ঝাড়ফুঁকের কথা নয়, সবাই মিলে সিদ্ধান্ত হলো ভগতের এখানে থাকা উচিত নয়, দোকান বন্ধ করতে হবে, ভগতকে অন্যত্র নিয়ে যেতে হবে। ভগতের এক দূর সম্পর্কের ভাইপো আছেন আমেদাবাদে, তার কাছে ভগতকে পাঠানো হলো। ভগত গেলেন, কিন্তু যাওয়ার আগে দোকানের কড়াইয়ের দিকে একবার তাকালেন। পাড়ার মানুষ দেখল তিনি মৃদুস্বরে কি যেন বললেন। কেউ কেউ বলল, ঠোঁটের নড়াচড়া দেখে মনে হয়েছিল তিনি বলছেন, রমেশ, বাবা যাচ্ছি, তুই থাকিস। ভগত গেলেন, দোকান বন্ধ হয়ে গেল। কিন্তু পাড়ার মানুষ বলে সেই বন্ধ দোকানের সামনে সন্ধ্যার দিকে এখনো মাঝে মাঝে একটা গন্ধ পাওয়া যায়, গরম তেলের গন্ধ, পুরি ভাজার গন্ধ। কিন্তু দোকান বন্ধ, ভেতরে কেউ নেই। আর কেউ কেউ বলে একা একা সেই দোকানের সামনে দাঁড়ালে ধোঁয়া না থাকলেও একটা উপস্থিতি টের পাওয়া যায়, যেন কেউ দেখছে। আমি মনোজ এই ঘটনা বলছি কারণ এটা আমি নিজে দেখেছি, নিজে শুনেছি। আমার কাছে এর কোনো যৌক্তিক ব্যাখ্যা নেই, শুধু একটা কথাই মনে থাকে। ভগত বলেছিলেন, রমেশ বলেছে তার মা এসে গেছে, মানে রমেশ অপেক্ষা করছিল বাবার জন্য। ভালোবাসা হয়তো মৃত্যুর পরেও থাকে, কিন্তু সেই ভালোবাসার প্রকাশ এই দুনিয়ার মানুষের পক্ষে সহ্য করা কঠিন। আর সেই কড়াইয়ের ধোঁয়ায় যারা রমেশের মুখ দেখেছে, তারা হয়তো সেই ভালোবাসারই একটুখানি স্পর্শ পেয়েছিল, কিন্তু সেই স্পর্শের ভার বহন করার ক্ষমতা মানুষের নেই। শ্রোতা বন্ধুরা, আজকের এপিসোড 152-র দুটি ঘটনা এখানেই শেষ করলাম। রাত 9টা মানেই অশরীরীর রাত। এই রাতে আমরা শুনি সেই সব ঘটনা যা দিনের আলোয় বলা যায় না, বললে কেউ বিশ্বাস করে না, কিন্তু যারা সরাসরি অনুভব করেছেন তাদের কাছে এটা তাদের জীবনের সবচেয়ে বড় সত্য। নাগাল্যান্ডের সেই শিক্ষা প্রতিষ্ঠানে একটা মেধাবী ছেলে অন্যায়ের শিকার হয়েছিল। সে চলে গেছে, কিন্তু সে চলে গেছে এমনভাবে যে পৃথিবীটাকে তার অস্তিত্বের কথা মনে করিয়ে দিয়ে গেছে। সেই বোর্ডের অঙ্ক, সেই উত্তরপত্রে লাল কলমে লেখা 100, এগুলো কোনো অতিকল্পনা নয়, এগুলো এমন এক অস্তিত্বের প্রকাশ যে বলতে চেয়েছে, আমি ঠিক ছিলাম, আমাকে অন্যায় করা হয়েছিল। আর গুজরাটের সেই পুরীর দোকানে ভগতের ছেলে রমেশ, সে মরে গিয়েও তার বাবাকে একা ছেড়ে যায়নি। সেই কড়াইয়ের ধোঁয়ায় মুখ দেখানো, সেই রাতের বাবা ডাক, এগুলো হয়তো ভয়ের নয়, হয়তো এগুলো এমন এক ভালোবাসার প্রকাশ যা মৃত্যুর সীমানা মানে না। কিন্তু এই দুটি ঘটনাই আমাদের একটাই কথা বলে, এই পৃথিবীতে আমরা যা দেখি তা পুরো সত্য নয়, আর যা দেখি না তা মিথ্যা নয়। যদি এরকম কোনো অভিজ্ঞতা আপনার বা আপনার পরিচিত কারোর জীবনে ঘটে থাকে, তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের ইমেল ashoriryofficial@gmail.com। আপনার পরিচয় সম্পূর্ণ গোপন রাখার প্রতিশ্রুতি দিচ্ছি। আজকের এপিসোড কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। লাইক দিন, আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করুন, যেন পরের এপিসোড প্রকাশ হবার সাথে সাথে নোটিফিকেশন পান। মনে রাখবেন, রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। এই আসর থেকে বের হওয়ার পথ নেই, কারণ ভয়ে যতক্ষণ আছে, অশরীরী ততক্ষণ আছে। অন্ধকার যতক্ষণ থাকবে, এই আসর চলতে থাকবে। আগামী নতুন এপিসোডে সম্পূর্ণ নতুন ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। বন্ধ দোকানে যদি কখনো গরম তেলের গন্ধ পান, ভেতরে উকি দেবেন না। কোনো ক্লাসরুমের বোর্ডে যদি মাঝরাতে অঙ্ক লেখা দেখেন, মুছবেন না, কারণ কিছু কিছু মানুষ তাদের অসমাপ্ত কাজ শেষ করতে আসে, আর তাদের বাধা দেওয়া ঠিক নয়। শুভরাত্রি।